ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে আজকে আমাদের ভিডিওর টপিক ড্রাগন ফল। আপনি কি জানেন এই ফলের গায়ের লাল আঁশগুলো আসলে ড্রাগনের খোলস নয়, এটা একটি ক্যাকটাসের বিবর্তনের চিহ্ন। আর এই ক্যাকটাস কিন্তু জন্মেছে মরুভূমিতে, যেখানে বছরে মাত্র 1300 মিলিমিটার বৃষ্টি হয়। আর অথচ এই ফল আজ পৌঁছে গেছে পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তে। আর এর পেছনের গল্পটা এতটাই বিস্ময়কর যে একে ড্রাগন বললেও ভুল হবে না। তবে প্রশ্ন হলো, একটি মরুভূমির ক্যাকটাস কিভাবে হয়ে উঠল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সুপারফুডগুলোর একটি? আজকের এই রিপোর্টে আমি আপনাকে নিয়ে যাব ড্রাগন ফলের সেই যাত্রায়। প্রাচীন মায়া সভ্যতার পবিত্র আচার থেকে শুরু করে ফরাসি মিশনারিদের হাত ধরে ভিয়েতনামের মেকং ডেল্টা, আর সেখান থেকে আজকের বিশ্ববাজারের গল্প। শুধু সত্য, শুধু প্রমাণ, কোনো বাড়তি কথা নয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। ড্রাগন ফলের বৈজ্ঞানিক নাম সেলেনেসিরিয়াস আন্ডাটাস এবং একটি ক্যাকটাস পরিবারের সদস্য। আর এর আদি নিবাস হলো মেক্সিকো থেকে হন্ডুরাস পর্যন্ত বিস্তৃত মধ্য আমেরিকার অঞ্চল, বিশেষ করে মেক্সিকোর ইউকাতান উপদ্বীপ। আর ইতিহাস বলছে এই ফলটি প্রাক কলম্বিয়ান যুগ থেকেই মায়া অঞ্চলের বাড়ির বাগানে চাষ করা হতো। আর অ্যাজটেক ধ্বংসাবশেষে পাওয়া গেছে এই ফলের উল্লেখ। আর প্রাচীন মায়া ও অ্যাজটেকরা এই ফলকে পবিত্র মনে করতেন। তারা দেবতাদের উদ্দেশ্যে আধ্যাত্মিক অনুষ্ঠানে এই ফল উৎসর্গ করতেন। আর শুধু তাই নয়, প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলছে খ্রিস্টপূর্ব 500 সালেরও আগে থেকে ওলমেক ও চাভিন সভ্যতার মানুষ এই ফল সম্পর্কে জানতেন। আর স্প্যানিশ বিজেতা ও ইতিহাসবিদরা 1600 শতকে এই ফল সম্পর্কে লিখেছেন। আর স্থানীয় ভাষায় একে বলা হতো পিটায়া বা পিতাহায়া, যার অর্থ আঁশযুক্ত ফল। আর এর নাম থেকেই আজকের পিটায়া শব্দটির উৎপত্তি। আর মায়েরা শুধু ফল খেতেন না, তারা এর রাতের বেলায় ফোটা বিশাল সাদা ফুল দেখে বিশ্বাস করতেন এটি কোনো দেবতার বার্তা। কারণ এই ফুল ফোটে মাত্র এক রাতের জন্য, আর ভোর হওয়ার আগেই শুকিয়ে যায়। এখন বলুন, একটি ফল যে রাতের অন্ধকারে ফুল দেয়, ভোরেই মিলিয়ে যায়, এটা কি শুধু ফল নাকি কোনো রহস্য? এখন আসি নামের গল্পে। পিটায়া নামটি ইউরোপে তেমন জনপ্রিয়তা পায়নি, কিন্তু ফলের খোসার ওই সবুজ আঁশযুক্ত চামড়া দেখে ইংরেজিতে এর নাম হয় ড্রাগন ফল, আক্ষরিক অর্থে ড্রাগনের ফল। আর ভিয়েতনামিরা একে ডাকে থান লং, যার অর্থ ড্রাগন ফল। কিন্তু মজার ব্যাপার হলো, এই নামকরণ কিন্তু আকস্মিক নয়, বরং একটি ফলের চেহারার সাথে খাপ খাওয়ানোর এক মার্কেটিং স্ট্র্যাটেজি। কারণ ড্রাগন হলো পৌরাণিক শক্তির প্রতীক। আর যখন একটি ফলকে ড্রাগনের সঙ্গে তুলনা করা হয়, তখন মানুষের মনে তা স্বয়ংক্রিয়ভাবে বিশেষ, দুর্লভ এবং শক্তিশালী হিসেবে জায়গা করে নেয়। আর এই সাইকোলজিক্যাল ট্রিগারই পরে ড্রাগন ফলকে বিশ্ববাজারে এতটা আলাদা করে দাঁড় করায়। কারণ পিটায়া বললে কেউ চিনতেও পারতো না, কিন্তু ড্রাগন ফল বললেই চোখের সামনে ভেসে ওঠে লাল সবুজ এক বিদেশি ফল। আর এটাই এর নামের শক্তি। ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়ে ফরাসি মিশনারি ও ঔপনিবেশিকরা এই ক্যাকটাস গাছটি ইন্দোচীন, যা আধুনিক ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস এ নিয়ে আসেন। আর প্রাথমিকভাবে এটি শোভা পায় উদ্ভিদ বা সাজসজ্জার গাছ হিসেবে ব্যবহৃত হতো। আর প্রথম দিকে এই ফল শুধুমাত্র রাজপরিবার ও অভিজাত শ্রেণীর জন্য সংরক্ষিত ছিল। কিন্তু 1980 সালের দিকে এসে ভিয়েতনামে এর বাণিজ্যিক চাষ শুরু হয়। আর 1995 সালে ভিয়েতনাম বিশ্ববাজারে প্রথম ড্রাগন ফল রপ্তানি শুরু করে। আর এই একটি সিদ্ধান্তই বদলে দেয় ড্রাগন ফলের ইতিহাস। একটি মধ্য আমেরিকার স্থানীয় ফল হয়ে ওঠে এশিয়ার অর্থনৈতিক প্রতীক। আর বর্তমান ড্রাগন ফল 30টিরও বেশি দেশে চাষ হয়। আর শীর্ষ উৎপাদক দেশগুলো হলো ভিয়েতনাম, চীন, ভারত, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া। এখন ভাবুন, একটি ফল কিভাবে 3টি মহাদেশ পেরিয়ে বিশ্বের সবচেয়ে বড় রপ্তানি পণ্যগুলোর একটি হয়ে উঠল। এর পেছনে আছে ইতিহাস, ঔপনিবেশিকতা আর এক বিশাল অর্থনৈতিক উত্থান। ভিয়েতনাম বর্তমানে বিশ্বের বৃহত্তম ড্রাগন ফল উৎপাদক ও রপ্তানিকারক। আর ভিয়েতনামে 55,000-এরও বেশি হেক্টর জমিতে ড্রাগন ফল চাষ হয় এবং বার্ষিক উৎপাদন প্রায় 10 লাখ থেকে 11.2 লাখ মেট্রিক টন। আর মজার ব্যাপার হলো, ভিয়েতনামের ড্রাগন ফল চাষের 87.44% জমি মাত্র 3টি প্রদেশে: বিন থুয়াং, লং আন ও তিয়ানজিয়াং।
আর বিনথুয়ান একাই দেশের মোট ড্রাগন ফল উৎপাদনের 55% সরবরাহ করে। আর 2025 সালের প্রথম 11 মাসে ভিয়েতনামের ড্রাগন ফল রপ্তানি আয় ছিল $485 মিলিয়ন, যার 62%ই গেছে চীনে। কিন্তু এই সংখ্যা 2018 সালের $1.3 বিলিয়ন রেকর্ডের তুলনায় অনেক কম, কারণ চীন এখন নিজেই প্রায় 16 লক্ষ টন ড্রাগন ফল উৎপাদন করে। আর ভারতও দিন দিন উৎপাদন বাড়াচ্ছে। আর মেক্সিকো উত্তর আমেরিকা বাজারের ভিয়েতনামের সাথে সরাসরি প্রতিযোগিতা করছে। এখন প্রশ্ন হলো, ভিয়েতনামের এই একচেটিয়া আধিপত্য কি টিকে থাকবে, নাকি ড্রাগন ফলের বাজারে নতুন খেলোয়াড়দের হাতে চলে যাবে? ড্রাগন ফল আসলে এক ধরনের লতানো ক্যাকটাস, যা শুষ্ক ও আর্দ্র উভয় পরিবেশেই জন্মাতে পারে আর খুব কম পানিতেও টিকে থাকে। আর এই ফল গাছে প্রায় 20 থেকে 30 বছর পর্যন্ত ফল ধরায়। সবচেয়ে আশ্চর্যজনক বৈশিষ্ট্য হলো এর ফুল, যা শুধু রাতেই ফোটে আর ভোর হওয়ার আগেই শুকিয়ে যায়। আর এই ফুল এতটাই বড় ও সুগন্ধি যুক্ত যে প্রকৃতিতে একটি পতঙ্গ হকমত ও বাদুড়কে আকর্ষণ করে পরাগায়নের জন্য। আর ফুল ফোটার প্রায় 30 থেকে 50 দিন মধ্যে ফল পেকে যায়। আর একটি ক্যাকটাস গাছ বছরে একাধিকবার ফল দিতে পারে। আধুনিক কৃষি বিজ্ঞান এখন কৃত্রিম আলো ও ফ্লাওয়ার ইন্ডাকশন টেকনিক ব্যবহার করে সারা বছর ফল উৎপাদন করছে। কল্পনা করুন, একটি মরুভূমির উদ্ভিদ যে শুধু রাতে ফুল ফোটায় আর মানুষের হাত ধরে তা এখন সারা বছর সারা বিশ্বে ফল দিচ্ছে। এটি একটি প্রাকৃতিক এক অনন্য কীর্তি না? 2025 সালে বৈশ্বিক ড্রাগন ফল বাজারের মূল্য ছিল প্রায় $1.01 বিলিয়ন, আর 2026 সালে তা $1.09 বিলিয়ন পৌঁছানোর সম্ভাবনা। একই সাথে 2032 সালের মধ্যে এই বাজার $1.72 বিলিয়ন পৌঁছাতে পারে, অর্থাৎ বছরে প্রায় 7.91% হারে বাড়ছে। আর অর্গানিক ও টেকসইভাবে উৎপাদিত ড্রাগন ফলের চাহিদা বাড়ছে, কারণ স্বাস্থ্য সচেতন ক্রেতারা এখন শুধু স্বাদ নয়, পাশাপাশি উৎপাদন পদ্ধতিও দেখেন। আর ভিয়েতনাম এখন চীন নির্ভরতা কমাতে প্রিমিয়াম মানের ড্রাগন ফল রপ্তানির দিকে যাচ্ছে। আর 2026 সালের শুরুর দিকে ভিয়েতনামের রপ্তানি 15% বেড়েছে, অর্থাৎ ড্রাগন ফলের বাজার শুধু বাড়ছে না, এটি বদলাচ্ছেও। আর যে দেশগুলোর মান ও টেকসই উৎপাদন মন দেবে, তারাই ভবিষ্যতের বাজারে ভারী হবে। তো আজকের এই রিপোর্টে আমরা দেখলাম ড্রাগন ফল একটি মরুভূমির ক্যাকটাস থেকে কিভাবে প্রাচীন মায়া সভ্যতার পবিত্র প্রতীক, তারপর ফরাসি ও ঔপনিবেশিকদের হাত ধরে ভিয়েতনামের অর্থনৈতিক মেরুদণ্ড আর বিশ্বের 30টি দেশের কৃষির অংশ হয়ে উঠেছে। আর এর আশের আড়ালে লুকিয়ে আছে ইতিহাসের এক একটি অধ্যায়: উপনিবেশবাদ, বাণিজ্য, বিজ্ঞান, পুষ্টি আর বাজার অর্থনীতি। আর সবচেয়ে বড় কথা, ড্রাগন ফল শুধু একটি ফল নয়, এটি মানব সভ্যতার একটি গল্প, যেখানে প্রকৃতি ও মানুষের হাতে মিলেমিশে তৈরি করেছে এক অনন্য ফসল। আর এখন প্রশ্ন হলো, আপনি কি এই ফল খেতে গিয়ে এর পেছনের ইতিহাসটা অনুভব করবেন, নাকি শুধু স্বাদেই সীমাবদ্ধ থাকবেন? কারণ যারা ইতিহাস জানে না তারা শুধু ফলটাই খায়, কিন্তু যারা ইতিহাস জানে তারা ফলের সাথে ইতিহাসের স্বাদও পেতে পারে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরের বার হয়তো আমি আপনাদেরকে নিয়ে যাব আরও অনেকটা গভীরে, আরও অজানা কোনো ফলের ইতিহাসে। ধন্যবাদ।